নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা। আমি সহেলি আপনাদের সঙ্গে। আরজিকর ঘটনার পর কেটে গিয়েছে আজ তার ৪৩তম দিন। সাধারণ মানুষ তারিখ না মনে রাখলেও ন্যায় বিচারের ঠিক কতগুলো দিন কেটে গিয়েছে সেটি কিন্তু ভালোভাবেই মনে রাখছে। একটি একটি করে দিন পেরিয়ে যাচ্ছে এবং একটি একটি করে দিনই তারা গুনে রাখছে। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং কর্মবিরতি তুলে নিলেও আন্দোলন কিন্তু এখনো চলছে, আন্দোলন জারি থাকছে। আরজিকর ঘটনার পরেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে পথে নেমেছিল সাধারণ মানুষ, গর্জে উঠেছিল চিকিৎসকরা এবং তারপরেই কর্মবিরতির ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই বিষয়ে সম্পূর্ণ পরিমাণে সমর্থন দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা এবং পরবর্তীতে তাদেরকে ধর্ণা মঞ্চেও অবস্থান করতে দেখতে পাওয়া যায় স্বাস্থ্য ভবনের সামনে। এছাড়াও লালবাজার অভিযানও করতে দেখা গিয়েছিল জুনিয়র চিকিৎসকদেরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 5 দফা দাবি নিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু বারংবার বিফলে যাচ্ছিল সেই বৈঠক। কিন্তু অবশেষে 16ই সেপ্টেম্বর বৈঠক সফল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকরা উপস্থিত হন এবং বৈঠক করেন। লাগাতার 5 ঘন্টা বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান যে জুনিয়র চিকিৎসকদের দাবি মানা হয়েছে এবং যে 5 দফা দাবি তারা জানিয়েছিলেন সেই 5 দফা দাবি পর্যালোচনা করা হয়ে 2য় এবং 3য় নম্বর দাবি মেনে নেওয়া হয়েছে এবং যার ফলস্বরূপ কলকাতা পুলিশ কমিশনার, ডিসি নর্থ, ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের যে মামলা, এই মামলায় সিবিআই তাকে গ্রেফতার করেছে। এছাড়াও আর্থিক দুর্নীতি মামলাতেও তিনি সিবিআই এর হেফাজতে রয়েছেন। এছাড়াও তার থেকে ডাক্তারির ডিগ্রিও পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই সমস্ত বিষয়ের পর কিছুটা স্বস্তি মিললেও 4র্থ এবং 5ম দাবি যেটি ছিল সেই দাবি নিয়ে আলোচনার জায়গা ছিল বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন এবং সেই হিসেব মতোই রাজ্যের গড়া টাস্ক ফোর্সের নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন এই বিষয়, এই 4র্থ এবং 5ম দফা দাবি নিয়ে আলোচনায় বসার জন্য এবং সেই মতোই মুখ্য সচিব তাদের ডাকে সাড়া দেন, তাদেরকে নবান্নের সভাঘরে তাদের সঙ্গে বৈঠক করেন টাস্ক ফোর্সের সঙ্গে। তবে তারপরেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন যে তাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের দাবি পর্যালোচনা করা হবে, কিন্তু মিনিট দিতে অস্বীকার করেছিলেন, যার কারণেই তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। কারণ তারা তাদের দাবিতে অনড় যে তাদের দাবি মেনে না নিলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল যে তাদের দাবি, যে কটি দাবি এখনো বেঁচে রয়েছে, তারা এখনো জানাচ্ছেন সেই দাবিগুলি যেন তাদেরকে ইমেল করে দেওয়া হয় এবং সেই ইমেলেরও প্রত্যুত্তর এসেছিল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 4র্থ এবং 5ম দাবিতে ঠিক কি কি ছিল। 4র্থ এবং 5ম দাবিতে ছিল সমস্ত হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতালে যে সমস্ত চিকিৎসক, যে সমস্ত স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার দাবি ওই 4র্থ এবং 5ম দাবিতে ছিল এবং যেদিকে গুরুত্বপূর্ণ নজর দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং যেদিকে মুখ্য সচিব এবং রাজ্যের গড়া টাস্ক ফোর্সের নজরও সেই দিকে ঘুরিয়ে আনতে চেয়েছিলেন, তাই জন্যই আলোচনায় বসতে চেয়েছিলেন। এবারে মুখ্য সচিবের দেওয়া যে চিঠি, সেই ইমেলের প্রত্যুত্তর যেটা এসেছিল সেক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঠিক কি কি জানানো হয়েছে সে বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থার জন্য যে সমস্ত উদ্যোগের কথা বলা হয়েছিল এই নির্দেশিকাতে, তাদের মধ্যে সেগুলির মধ্যে হলো হাসপাতালে সিসিটিভি, ডাক্তারদের জন্য নির্দিষ্ট রুম, জলের ব্যবস্থার সাথে সাথেই কলেজে মহিলা পুলিশের উপস্থিতি এবং বিশেষ পুলিশ পেট্রোল এবং বিশেষ প্যানিক অ্যালার্মের ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেই জানানো হয়েছিল। এছাড়াও কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করা, প্রত্যেক হাসপাতালে 0 বেডের সংখ্যা কেন্দ্রীয়ভাবে নজরদারি করার প্রস্তাব এবং 0 পদে ডাক্তার, নার্স, জিডিদের দ্রুত স্থায়ী নিয়োগ এবং নির্দেশের কথাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এক্ষেত্রেও আংশিক, অর্থাৎ
পঞ্চম দফার যে দাবি, সেই দাবিতেও আংশিক স্বীকৃতি মিলেছে। অর্থাৎ থ্রেড কালচার বিষয়ক সম্পর্কিত কোনো নির্দেশিকা মুখ্য সচিবের থেকে আসা উত্তরপত্রে ছিল না। এছাড়াও আরডিএ গঠন করা এবং থ্রেড কালচারের সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দেওয়া এই সম্পর্কে কোনো রকম পদক্ষেপের নির্দেশ ছিল না। তবে জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন যে তাদের 5 দফা দাবির, সেই দাবির অধিকাংশই যেহেতু মেনে নেওয়া হয়েছে, তাই তারা তাদের ধর্ণা মঞ্চ তুলে নিচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা তাদের কর্মবিরতি তুলে নিচ্ছেন। তবে আন্দোলন কিন্তু চলবে। তারা জানিয়েছেন তারা নিজেদের মধ্যে এসেনশিয়াল সার্ভিসেস নিয়ে আলোচনা করবেন এবং সেই মতোই এসেনশিয়াল সার্ভিসেসে কর্মে যোগদান করবেন। বন্যার পরিস্থিতিতে নিজেদের দায়বদ্ধতা এবং বন্যা কবলিত মানুষদের পাশে অভয়া রিলিফ টিম এবং অভয়া মেডিকেল টিম পর্যন্ত পাঠানোর কথাও তারা জানিয়েছেন। এছাড়াও তাদের যে প্রথম দাবি ছিল স্বচ্ছ এবং দ্রুততর অভয়ার ন্যায় বিচারের দাবি, এবং সেই দাবিতে কিন্তু এখনো তারা অনড় রয়েছে। সেই দাবির জন্য এখনো কিন্তু লড়াই তাদের চলবে। গত 20শে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা মঞ্চ তুলে নিয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত দুপুর 3টের সময় তারা যাত্রা শুরু করেছিলেন, মিছিল করেছিলেন একটাই দাবিতে, ন্যায় বিচারের দাবিতে। আগামী 27 তারিখ আবারও সুপ্রিম শুনানি রয়েছে এবং তার আগেই জুনিয়র চিকিৎসকরা দাবি রাখছেন যে তাদের যে পঞ্চম দাবি ছিল, সেই দাবি যদি সেই দাবি বিষয়ক কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু যে আংশিক কর্মবিরতি তারা তুলে নিয়েছেন, সেটিকে আবারও, সেই আন্দোলনকে আবারও তীব্রতর করতে তারা বাধ্য হবেন। কারণ তারা তাদের সহকর্মী, তাদের দিদি তিলোত্তমার ন্যায় বিচারের প্রতি সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ। সুতরাং এখন দেখার বিষয় এটাই যে অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও পঞ্চম দফার যে দাবি এখনো একাংশ বাকি রয়েছে মেনে নেওয়া, সেটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হবে, নাকি আবারও কর্মবিরতির ডাক দেবেন জুনিয়র চিকিৎসকরা, আবারও গর্জে উঠবে সাধারণ মানুষ? আগামী 27-এর শুনানিতে কি হতে চলেছে? বিচারের আশায় দিন গুনছে মানুষ, সেই বিচার আসবে কবে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।